রাখবো। হাকিমপুর সীমান্ত, হাকিমপুর চেকপোস্ট, সেদিকে নজর রাখবো। স্বরূপনগর সীমান্তে হাকিমপুর চেকপোস্ট লাগাতার কয়েকদিন ধরে দেখে যাচ্ছি আমরা, যেখানে বাংলাদেশিরা গিয়ে ভিড় করেছেন, তারা ফিরে যেতে চান তাদের বাড়িতে, কারণ এখানে ভুয়ো নথি দিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন তারা। এসআইআর শুরু হতেই পালানোর হিড়িক পড়েছে। বুঝতে পেরেছেন এই ভুয়ো নথিগুলো আদতে কোনো কাজে আসবে না, কেউ এই ভুয়ো নথি দিয়ে তাদেরকে বাঁচাতে পারবে না, এবং সেই কারণে হাকিমপুরের চেকপোস্টে বাংলাদেশিদের ভিড় জমেছে। প্রথম দিকে যখন আমরা গিয়েছিলাম এই হাকিমপুর পোস্টে, তখন তারা বলছিলেন তারা কে কোথায় থাকতেন, আটঘরা বস্তিতে, কেউ কেউ মাসুদ বস্তিতে, কেউ বা দমদমে, কেউ বা হাওড়ায়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে এরা বসবাস করছিল। তারা বলছিলেন কিভাবে এই সেক্টর 5-এ ভোট দিয়েছেন তারা। মিঠু মোল্লারা বলছিলেন কিভাবে অমল নামের কাউন্সিলর থেকে শুরু করে প্রত্যেকে তাদেরকে সাহায্য করেছে, শাসক দলের লোকেরা সাহায্য করেছে ভুয়ো নথি তৈরিতে। কিন্তু বারবার যেতে যেতে তাদের উপর নির্দেশিকা এসে পড়েছে, তাদেরকে নিদান দেওয়া হয়েছে কথা না বলতে। এবার রিপাবলিকের ক্যামেরা দেখলেই মুখে কুলুপ আটছে এই অনুপ্রবেশকারীরা। আমরা এসে পৌঁছেছি হাকিমপুর চেকপোস্টের কাছে, যেখানে প্রচুর যারা বাংলাদেশিরা যারা এতদিন কলকাতায় ছিলেন, যারা ভারতে প্রবেশ করেছিলেন, তারা এই মুহূর্তে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। বর্ডার এরিয়ায় প্রত্যেকের কিন্তু আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড, যে সমস্ত পরিচয়পত্র রয়েছে সেই পরিচয়পত্রগুলোকে দেখা হচ্ছে, এবং তারপরে তাদেরকে কিন্তু আবারও বর্ডার ক্রস করিয়ে তারা নিজেদের দেশে ফিরছেন। কিন্তু কি কারণে তারা এতগুলো দিন ভারতে ছিলেন? কতদিন ছিলেন ভারতে? কোথায় ছিলেন? ভারতের কোথায় ছিলেন? কলকাতার কোথাও ছিলেন? এই মুহূর্তে কেউই মুখ খুলছেন না। আমরা আরো অনেকের সাথে কথা বলার অবশ্যই চেষ্টা করব যারা এখানে রয়েছেন। দাদা, একটু কথা বলবো। কতদিন ভারতে ছিলেন দাদা? প্রত্যেকেই ক্যামেরা দেখে রীতিমতো মুখ ঘুরিয়ে নিচ্ছেন, এই মুহূর্তে কেউই কথা বলছেন না। আমি এখানে আরো যারা লোকাল যারা রয়েছেন, যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, এরা কতদিন ধরে রয়েছে দাদা, কিছু বলতে পারেন? এরা কারা? এরা বাংলাদেশি? তো বাংলাদেশি। এই যে বাংলাদেশিরা এতদিন ধরে অপেক্ষা করছে, মোটামুটি কতদিন ধরে অপেক্ষা করছে দাদা? 4-5 দিন হচ্ছে। তারা বাংলাদেশে ফিরে যাবেন বলেই তো অপেক্ষা করছেন। এরা অনুপ্রবেশকারী এসেছিল অনেক আগে, এখন সব এসআইআর এর কারণে চলে যাচ্ছে। সব এসআইআর এর কারণে চলে যাচ্ছে। আচ্ছা, এসআইআর ভয়, তার মানে তারা পালিয়ে এসেছে, তাই তো? এসেছিল চোরাই ভাবে, কেউ এসেছে অনেকদিন আগে, সেগুলো এখন সব রিটার্ন যাচ্ছে। হাকিমপুর চেকপোস্টে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশিদের শয়ে বাংলাদেশি যারা রয়েছেন, তারা কিন্তু প্রবেশকারী, তারা অপেক্ষা করছেন নিজেদের দেশে ফিরে যাওয়ার জন্য। ক্যামেরায় মেরাজ আলীর সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, পাবলিকওয়ালা, কলকাতা। হাটে হাড়ি ভাঙা পড়ছে, একের পর এক ফাঁস হয়ে যাচ্ছে পর্দা। একের পর এক বাংলাদেশিরা কিভাবে আমাদের দেশে ভাতের পাতে ভাগিদার হয়েছে তা সামনে চলে আসছে। এই যেমন সাতক্ষীরার এক বাসিন্দা নিউটাউনে বসবাস করছিল, সে নাকি বাড়িতে টিউশন করতো, বাড়িতে টিউশন পড়াতো। এই নিউটাউনে এসে বাংলাদেশের বাসিন্দা টিউশন পড়াতো বাড়িতে বসে, তার কাছে ছেলে মেয়েদের পাঠাতো, স্থানীয় বাসিন্দারা নিশ্চিতভাবে পাঠাতো। এবং এখন যখন তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে, তখন হাতে হাড়িটা ভাঙা হয়ে গিয়েছে বুঝতে পেরেই মুখে কুলুপ এটা দিচ্ছে। এরা সবাই জানে যে তারা অন্যায় করেছে, তারা অবৈধভাবে আমাদের দেশে ভাতের পাতে ভাগিদার হয়েছে। জানা সত্ত্বেও তারা ফিরে যাওয়ার কথা ভাবেনি, জানা সত্ত্বেও সে অন্যায়টা তারা করেই গেছে। এখন এসআইআর শুরু হতেই পালানোর হিড়িক উঠেছে। আবার হাতে হাড়ি ভেঙে যাচ্ছে দেখে মুখে কুলুপ আটাও চলছে। দেখুন আরো একটা প্রতিবেদন। আমার একটাই প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে নিউটাউনে আপনি কি করতেন, কিভাবে নিজের জীবন জীবিকা কাটিয়েছেন এত বছর ধরে? আপনি কি বাড়িতে টিউশনই করতেন? জি। আচ্ছা, বাড়িতে টিউশনই করতেন। ওখানে কতজনকে তাও পড়াতেন আপনি? 5জনকে পড়াতেন। 4 বছর আগে নিউটাউনের কোথায় ছিলেন? নিউটাউনে দাদা নিউটাউনের কোথায় ছিলেন? কোন জায়গায় ছিলেন নিউটাউনে? আপনি প্রবেশ করলেন কিভাবে? আরো 5 জন যেভাবে এসছে আমরা সেভাবে এসেছি। আমি অসুস্থ ছিলাম নিজে, এই কারণে চলে এসেছিলাম। অর্থনৈতিক দিক থেকে আমি পাচ্ছিলাম না, সেখানে এখন চলে যাচ্ছেন কেন? এখানে এটা তো আমার দেশ না, সেখানে আমাকে চলে যেতে হচ্ছে আমার নিজের দেশে। এখানকার ভারতীয় নথি আছে? না, কিছুই নেই। চেষ্টা করেছিলেন? না, আমার দেশ না এখানে, আমি এখানে নথি করে কি করব? ফ্যামিলি কোথায়? ফ্যামিলি ব্যাংক, হ্যাঁ, ওখানে বাংলাদেশ। এবার বাড়ি ফিরবে কি হবে? বিএসএফ
বিজিবির সঙ্গে কথা বলবে, তারপর কাগজপত্রের কাজ হবে, তারপর ফেরা। কিন্তু এরা প্রত্যেকেই তো এসেছে অবৈধভাবে, দালালকে টাকা দিয়ে আমাদের দেশে সেধিয়ে গিয়েছে। আবার ফিরবে তাহলে কি হবে? সেই দালালই ঘুরে বেড়াচ্ছে, একদল দালাল হাকিমপুর চেকপোস্টে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা টাকা নিচ্ছে, সীমান্ত পার করছে, টাকা নিচ্ছে আর সীমান্ত পার করছে। যেভাবে নগদে নাগরিক করেছে, এদের কাছ থেকে নগদ নিয়ে যেভাবে আমাদের দেশের নাগরিক করে দিয়েছিল, সেভাবে নগদ নিয়েই আবার তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে। যেতেই আসতে দুভাবেই তো দালালের লাভ। দালাল একবার নিয়ে এসেছে, এবার সেই একইভাবে তাদের ফেরত পাঠাবে। মাঝখানে এই যাতায়াতের জন্য টাকাটুকু তাদের পকেটে ঢুকে যাবে। সেই দালালদের দেখতে পাওয়া গেল হাকিমপুর চেকপোস্টে বাইক নিয়ে রীতিমতো দালালি করে বেড়াতে। তারা হাতে হাতে টাকা নিচ্ছে এবং বর্ডার পার করিয়ে দেওয়ার চেষ্টা করছে। দেখুন সেই ছবি। ওই বর্ডারটা ক্রস করার ছিল, এবারও চেক করি যে শুনেছি বাংলাদেশের বাড়ি, হ্যাঁ, ও আচ্ছা না বাইক লেগে আছে, দৌড় মেরেছে ওইদিকে, ধরতে পারেনি। মানে কারা কারা বাংলাদেশে ওটা কোথায় বাড়ি সেলটারটা বলতে পারবো না, ওই দিক থেকে নিয়ে গিয়েছিল। মানে বাইকে করে কাকে নিয়ে যাচ্ছিল? কাউকে পার করে দিচ্ছিল? হ্যাঁ, ধুল, ওটা ধুল, তার মানে দালাল। দালাল সে চলে গেছে ওদিক থেকে। দালাল সে টাকা দিয়ে পার করে দিতে গেছিল, তখন বিএসএফ ধরেছে। হ্যাঁ, ধরলি যে ধরতে পারিনি, চলে গেছে। পালিয়ে গেছে। হ্যাঁ, পালিয়ে গেছে তার মানে। হ্যাঁ, পালাই। বিএসএফ এর সামনে বাইকে করে দালাল পার করে দিচ্ছিল, আর তখন হ্যাঁ। বিএসএফ ধরে ফেললো। ধরতে পারিনি, চলে গেছে। যেমনটা বলছেন স্থানীয় টোটো চালক, যে দালাল, একজন দালাল বাইকে করে এখানে যারা হাকিমপুর চেকপোস্টের সামনে বসে রয়েছেন, তাদের মধ্যে থেকেই কয়েকজনকে বাইকে করে তারা বর্ডার ক্রস করিয়ে দিতে চেয়েছিল। ঠিক তখনই সেই সময় বিএসএফ সেই লোকটিকে, সেই অভিযুক্ত লোকটিকে ধরার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সেই লোকটি বাইক নিয়ে ধাঁ করে পালিয়ে গিয়েছে। অর্থাৎ হাকিমপুর চেকপোস্টের সামনে এইভাবেই কিন্তু দালাল চক্র চলছে দিনের পর দিন। একইভাবে দালালরাই কিন্তু চোরাই পথে বিভিন্ন সময় প্রচুর টাকার বিনিময়ে বাংলাদেশিদের কিন্তু এই বর্ডার ক্রস করে ভারতে প্রবেশ করিয়েছে। কিন্তু আজকে যেহেতু এসআইআর হচ্ছে, এসআইআর আতঙ্কে এখন বাংলাদেশিরা তাদের নিজেদের ঘরে ফিরে যাওয়ার জন্য তড়িঘড়ি তারা সবকিছু ছেড়ে ছুড়ে তারা কিন্তু এখানে এসে অপেক্ষা করছে। ক্যামেরায় মেরাজ আলীর সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, স্বরূপনগর। এসআইআর এর ভয়ে তো পালানোর হিড়িক পড়েছে, কিন্তু এতদিন, এতগুলো বছর ধরে এই রাজ্যের বুকে তারা কিভাবে জাঁকিয়ে বসেছিল। বারবার উঠে এসেছে শাসক দলের প্রশ্রয়ের কথা, বারবার উঠে এসেছে কিভাবে শাসক দলের নেতারা তাদেরকে ভুয়ো নথি তুলে দিয়েছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করেন বাংলাদেশিদের, এই বাংলাদেশি ভোট ব্যাংকেই তার ভরসা, এবং তাই তার দলের কুশীলবেরা ময়দানে নেমে পড়ে এইসব বাংলাদেশিদের ভুয়ো নথি তুলে দিতে, তাদেরকে আমাদের দেশের বুকে পুষতে। শুনুন কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অনুপ্রবেশকারীরা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে কি বলবো প্রাণ। আমার তো মনে হচ্ছে যে ওই যখন আমি দেখছিলাম হাকিমপুরে যখন যাচ্ছে সীমান্তে যারা অনুপ্রবেশকারী ফেরত যাচ্ছে, তখন তো আমার দেখে মনে হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায় গান গাইছেন ব্যাকগ্রাউন্ড থেকে কোরাসে, না যাও সাইয়া চুরা ছুরাকে ভাইয়া। তো এই অবস্থা হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, মানে ওদেরকে ছাড়া বাঁচতে পারবে না, এইরকম অবস্থা। অনুপ্রবেশকারীদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে, পুরো মাখামাখি ব্যাপার আর কি। পুরো লোকাল তৃণমূল নেতাদের কমপ্লিট ইনভলভমেন্ট, কাউন্সিলর থেকে শুরু করে যারা পালিয়েছে তাদের কাছে যদি ডকুমেন্টস পাওয়া যেত খুঁজে, সব দেখা যাবে। লোকাল তৃণমূল যারা কাউন্সিলর আছে, কোথাও পঞ্চায়েত আছে, তাদের প্রত্যেকের ডকুমেন্টস দেওয়া আছে, এবং এটা একটা বড় চক্র কাজ করছে। এই চক্রের বিরুদ্ধে আমাদের সবার সচেতন হওয়া উচিত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।